বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, প্রতিদিনে প্রতি মুহূর্তে ঘটনা প্রবাহ বদলে যাচ্ছে এবং আজকেই হয়তো নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস আজ দুপুরে ফ্রান্স থেকে ঢাকায় ফিরবেন এবং অনুমান করা যাচ্ছে যে সন্ধে নাগা মানে রাত 8টার দিকে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ কি? যে তরুণরা এই অসাধ্য সাধন করল গত 15 বছর ধরে, আমরা সবাই মিলে যা করতে পারি না, তরুণরা যেটা করল, সেই তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন কীভাবে হবে? নাকি প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথা যে সতর্ক বার্তা তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন, এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়, এই বিজয়কে কিভাবে ধরে রাখা যাবে, চ্যালেঞ্জেসগুলো কি এবং কিভাবে আমরা আজকের এই দিনে এসে দাঁড়ালাম, সেই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ভাই বসা আছেন অর্থনীতির বিশ্লেষক, ব্যাংকার হিসেবে সুপরিচিত আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং দেশের ভেতরে তো বটেই, শিক্ষকতার সঙ্গে যুক্ত নানাভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন মামুন রশিদ। আমার ডানে রয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুল হক। আব্দুল হক জাপানের রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্ত সম্রাটের কর্তৃক সম্মানিত, রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্ত এবং বাংলাদেশের বিভিন্ন ট্রেড বডি, শীর্ষ ট্রেড বডি বিসিসিআই সহ বিভিন্ন ট্রেড বডিতে নানা পদে নানা সময় ছিলেন। একাধিক ট্রেড বডির সভাপতি অর্থাৎ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে জাপানিজ ইনভেস্টরদের অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রা, এবং আমি আপনাদের দুজনকে অভিনন্দন জানাই, কেননা আজকে যেখানে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে এই প্রক্রিয়ার মধ্যে আপনাদেরও ছোটোখাটো কন্ট্রিবিউশন বিভিন্ন সময় ছিল, আমি আউটসে। সো আমি মামুন রশিদ আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে যা কিছু আমরা দেখলাম এবং মাত্র 15 বছরে যা পারা যায়নি, মাত্র 36 দিনের খুবই কম্পোজড একটা প্রোগ্রামের মধ্য দিয়ে ছাত্ররা, যাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই, অন্তত দৃশ্যমান নয়, একটা বিপ্লব ঘটিয়ে ফেললো বাংলাদেশে। একটা অভ্যুত্থান, যদিও অনেক ত্যাগ স্বীকার করতেছে, প্রচুর রক্তদান হয়েছে, প্রচুর শিশু প্রাণ দিয়েছে এবং ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা, আমাদের ইতিহাসে তো বটেই, দক্ষিণ এশিয়ার ইতিহাসও। সো আমি এই ঘটনাবলী থেকে, ঘটনার প্রবাহ থেকে আমরা কি শিখলাম এবং নতুন কি দেখলাম? ধন্যবাদ জনাব জিল্লুর রহমান। আপনাকেও আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দুজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে মুক্ত চিন্তার বিকাশ ক্ষেত্রে শত প্রতিকূলতা সত্ত্বেও আপনি যেভাবে চালিয়ে গেছেন, সেটা প্ল্যাটফর্মটা না করলে তো আমরা বক্তব্য রাখতে পারি না। সো আমি জনাব আব্দুল হক, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, অনেক দিনের পরিচিত পারিবারিকভাবেই। সো ওনাকে দেখেও আমি অনেক আনন্দিত। কিন্তু আমি যেটা বলছি যে একটা প্ল্যাটফর্ম না থাকলে তো কাজ হয় না। আমরা কথা বলতেই পারি, কিন্তু কথার বিন্যাসকে ঠিক করে দেওয়া, একটা স্ট্রিমে পরিচালিত করা, সেক্ষেত্রে অবশ্যই আপনাকেও আমি অনেক অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মুক্তবুদ্ধির চর্চাকে শত প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তা আমরা তো সবসময় প্রাইভেট সেক্টর কিংবা আন্তর্জাতিক প্রাইভেট সেক্টরে কাজ করেছি। আমার কাছে, আমি কিন্তু নিজে আপনার সাথে কথা বলেছিলাম, আমি কিন্তু বুঝেছিলাম যে অত্যন্ত দুঃশাসন, কোনো কিছুই হচ্ছে না, কিভাবে হবে, কিভাবে কি করব আমি নিজে জানি না। আমার সাথে অনেক বিদেশিরা যেহেতু কাজ করি, ওদের সাথে অনেক বছর যাবৎ, সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা বিশেষভাবে। সো উই কুড নট see any hope, মানে concrete hope. We knew this cannot continue, this is unacceptable, this cannot be the game, so something must happen. কেউ আল্লাহর কাছে দোয়া করছিলেন, যেমন আমার পরিচিত একজন, এর ভাই মারা গিয়েছে এখানে মানে কাস্টডিতে। সো তার মা শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন যে আল্লাহ বিচার করবে, আর তো কোনো বিচার নাই। কিন্তু এই যে আল্লাহর পক্ষ থেকে এই বাচ্চা ছেলেগুলো আসলো এবং তারা আমি যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস পড়াই, স্ট্র্যাটেজি পড়াই, সার্ভিস মার্কেটিং পড়াই,
সো আমি এই ডয়েচে বেলে এবং আল জাজিরা বিশেষ করে যে কয়েকটা, আপনি হয়তো জানেন, আমি আমার ইনসিডেন্টালি আমাদের প্রত্যেকেরই কিছুটা পারিবারিক যোগাযোগ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে, নিজেদের সহ। আব্দুল হক ভাইকে বললাম পারিবারিক যোগাযোগ। সো সেই ক্ষেত্রে যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3টি মেয়ে, তারা যে ডয়েচে বেলে এবং আল জাজিরায় বক্তব্য রাখলো, আই এম সো ইমপ্রেসড। আই ওয়াজ রিফ্লেক্টিং ব্যাকওয়ার্ড যে আমি কি ওদের বয়সে এরকম পারতাম কিনা। আল্লাহ হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি। অনেক জায়গায় পড়াশোনা করার সুযোগ হয়েছে, অনেক দেশে কাজ করেছি, অডিট পরিচালনা করেছি, M&A করেছি। সো কিন্তু আমি কিন্তু ওদের মতো এত কনফিডেন্টলি পারতাম না। শুধু তারা না, মানে এটা জাহাঙ্গীরনগরের সূত্রে বললাম, এই যে ছেলেগুলো তারা কোত্থেকে গুণ পেল। ছেলে এবং বিশ্বাস করেন আপনি, আমাদের মাল্টি ন্যাশনাল আমি 38 বছর কাজ করেছি, যে আমাদেরকে প্রেজেন্টেশন স্কিল, বিজনেস প্ল্যানিং, তাই না, মানে মার্কেট লঞ্চিং, মার্কেট সেগমেন্টেশন, অপরচুনিটি স্পেসিং, আমার উপরে বোধহয় 2-3 কোটি টাকা খরচ করেছে আমার প্রতিষ্ঠানগুলো ট্রেনিং দেওয়ার জন্য। সো আই লুকড এট দিস গাই, ওই যে হোয়াটএভার নাহিদ ইসলাম, সার্জিস, and I wondered how did they learn this thing. কোনো মিস নাই। তারপরে ছোট্ট বাচ্চা, মানে রিয়া, হোয়াটএভার নেম ওয়াজ, হার নেম ওয়াজ, তারপর একটা 7 বছরের বাচ্চা, মানে এই যে একটা আর্টিকুলেশন, ভেন্টিলেশন, তারপর আসি এই যে একটা সম্মিলিত ক্রোধ মাদের, এবং ফর দ্য ফার্স্ট টাইম পসিবলি, যেটা আমরা সবসময় বলতাম যে পাওয়ার অফ ডায়াসপোরা, যা আমি দেখেছি মিশিগান ইউনিভার্সিটির অ্যান আরবার বিজনেস স্কুল থেকে, যে তারা ছেলে মাইক্রোসফটে কাজ করে, ব্রিলিয়ান্ট পারসন, গুগলে কাজ করে, টেসলায় কাজ করে। আই লুকড এট দেয়ার পোস্টিং। আমার কি ইন বিটুইন দিস 2 days একটা বিশেষ কারণে 2 দিন ইন্টারনেট নাই, কিচ্ছু কাজ করে না, ব্রডব্যান্ড নাই, আমাকে একটা প্রেজেন্টেশনের জন্য 2 দিন আমাকে বিদেশ চলে যেতে হয়েছিল। সো আই ওয়াজ প্রিভি টু অল দিস, মানে সোশ্যাল মিডিয়া পোস্টিং, অ্যান্ড দিস পিপল আর মেডিকেল ডক্টর ইন US, মানে ওখানে জার্মানিতে কাজ করে, SAP-তে ডিজাইন ইঞ্জিনিয়ার, মানে সো মাচ অফ ফোর্স অফ বাংলাদেশিস অ্যান্ড মানে ডাইভার্টেড টুয়ার্ডস ওয়ান সিঙ্গেল গোল। ডেস্টিনেশন মডেল ওয়াজ সো ক্লিয়ার। সো এটা তো আমরা কখনো দেখিনি। আপনি যে আমাকে জিজ্ঞেস করেন, আমার একটা প্রিয় কথা আছে যে সিলেবাসে ছিল না। সো উই কুড নট আন্ডারস্ট্যান্ড ইভেন। আজকে আমি গিয়েছিলাম একটা কারণে, আমাকে মতিঝিল যেতে হয়েছিল। আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আগে ওই যে ট্রাফিক সিগন্যালটাতে, আই লুকড এট দ্যাট সিভিল ট্রাফিক, হি ডিড নট হ্যাভ এনি শু অর ইভেন স্যান্ডেল, চপ্পল ইন হিজ ফিট, এবং the way he was diverting the traffic towards left, towards center, towards right. Immaculate. Where did they learn this traffic management? With a stick, not even a hockey stick. ছোট্ট একটা স্টিক নিয়ে। সো এই যে ফোর্স, আমি তো বিজনেস প্ল্যানিং পড়িয়েছি অনেক বছর, আমি ভাবতে পারি না। আজকে আই এম সো কনফিডেন্ট যে এই ছেলেগুলার এই যে ফোর্স, এইটাকে যদি আমরা রাইট পজিটিভ স্ট্রিমে ধাবিত করতে পারি, দিস নেশন ইজ এনাফ, এনাফ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি জানেন আমি যেহেতু আফ্রিকায় কাজ করেছি, অডিট করেছি, এশিয়ার প্রায় সবগুলো দেশে হয় অডিট পরিচালনা করেছি, নাইলে কাজ করেছি আমি, এবং আন্তর্জাতিক ইতিহাসের একজন নগণ্য পাঠক। আমি সেনা শাসন দেখেছি অনেক আফ্রিকান দেশে, আমি সেনা ব্যাক্ট শাসন দেখেছি বাংলাদেশ সহ অনেকগুলো দেশে, কিন্তু আমি কোথাও স্টুডেন্ট ব্যাক্ট সরকার দেখিনি। সো ফার্স্ট টাইম আমরা একটা স্টুডেন্ট ব্যাক্ট গভর্নমেন্ট দেখতে পাচ্ছি, যেখানে প্রথমেই সেনা প্রধান বক্তৃতা দিচ্ছে বাচ্চাদের উপলক্ষে। স্পেস ক্রিয়েট করব, বাচ্চাদের সাথে রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতিকে বসানো হবে, হি উইল রান এ স্পেশাল সেশন উইথ দ্য কিডস। ওয়াও! আমার মনে পড়ে যে
অনেক বছর আগে একটা জার্মান কোম্পানি ছিল ওয়েক্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমি চাকরি পরে করছি যেটা ওখানে। অ্যাভেন্টিস হয়ে যায়। সেখানে ওয়েক্স একটা বিজ্ঞাপন দিত, একটা নেকেড বাচ্চা ছেলে ন্যাংটা পুটু একটা স্টেজের উপরে বসিয়ে আওয়ার ফিউচার চেয়ারম্যান। সো এটার মাধ্যমে কি বোঝাতো? উই ইনভেস্ট ইন দ্য ফিউচার, উই আর এন ইনভেস্টার ইন দ্য ফিউচার। ওয়েক্সটের ট্যাগলাইন ছিল আওয়ার ফিউচার চেয়ারম্যান। ওই বাচ্চা ছেলেটা উইদাউট এনি প্যাম্পার ছিলেন। তো এই দিস আমার অনেক অনেক বছর পরে মিস্টার হক, যে প্রায় 30-35 বছর পরে ওয়েক্সটের বিজ্ঞাপনটার কথা মনে হইলো। দে আর আওয়ার ফিউচার, উই আর নট অ্যালোন। আমরা যেটা হতাশায় ভুগছিলাম, মেধাভিত্তিক সমাজ করব, আমাদের মেধা লালন হচ্ছে না, মেধারা চলে যাচ্ছে। আজকে এই ট্রাফিক ম্যানেজমেন্ট দেখে জি। এবং কতগুলা বাচ্চা, এক জায়গায় দেখলাম একটা মেয়ে, আমি ইফ আই এম নট মিস্টেকেন সোনারগাঁর মোড়ে, প্যান প্যাসিফিকের মোড়ে দেখলাম একটা মেয়েও ট্রাফিক ম্যানেজমেন্ট। হ্যাঁ, অনেক, একটা না বহু। হ্যাঁ, সো এই যে তারপর একটা ক্লাস 6-এর একটা মেয়ের সাক্ষাৎকার দেখলাম উইথ স্কুল ড্রেস, all their brother and sisters, the mom sent her and mom told her যে ভাইয়াদের সাথে যোগ দিলে চলে যাও। The lady from Ohio State University, she was being interviewed by Al Jazeera. Al Jazeera বলছে তোমার কোনো ভয় নাই? This lady replied, বাবা মা জানে? বলে জানে। আমার মাকে জিজ্ঞাসা করেছি যে আল জাজিরা আমার ইন্টারভিউ নেবে, আমার মা বলেছে তুমি যদি সুন্দরভাবে মনে করো দেশকে রিপ্রেজেন্ট করতে পারবা, এই আন্দোলনকারীদের রিপ্রেজেন্ট করতে পারবা, সঠিক কথাগুলো বলতে পারবা, মা আমাদের কথা চিন্তা করো না। আমার পরিবারের 9 জন লোক 1971 সালে সম্মুখ সমরে যুদ্ধ করেছে, অস্ত্র হাতে, প্রবাসী সরকারের সাথে নয়, প্রত্যেকটা জাতির সাথে আমরা আজকে সেলিব্রেট করলাম। আমি ওই মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 10 বছর, এখন আই এম 63 years old almost. The celebration, the jubilance, we must continue. Right. এটাকে কিভাবে রক্ষা করব? কোনো ষড়যন্ত্রের চাপ ফাঁদে যাতে আমরা না পড়ি, আমরা যাতে আবার অতি দ্রুত, যেটা আপনি বলেছেন, চেইন অফ কমান্ড ফেরত আনতে পারি, এবং আমরা যাতে কখনো আর দেশ বিকিয়ে না দেই। প্রত্যেকটা চুক্তি শুড বি রিভিজিটেড, প্রত্যেকটা কন্ট্রাক্ট মাস্ট বি রিভিজিটেড, এবং হুইচ এভার ক্যান বি আনওয়াইন্ডেড মাস্ট বি আনওয়াইন্ডেড, বাট ইন এ লজিক্যাল ওয়ে, ইন এ লিগালি অ্যাপ্রুভ প্যারামিটার। প্রয়োজনে আমরা অন্যান্য দেশ থেকে ইনভেস্টিগেটর আনবো, বেস্ট অফ দ্য লয়ার আনবো। উই মাস্ট, I repeat, we must revisit all the contracts, Right. whatever contracts, counterparty contracts have been done during last 15 years or so. থ্যাংক ইউ, ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার আব্দুল হক, ওয়াটস ইউর টেক? জি, অনেক অনেক ধন্যবাদ। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং সেই সব শহীদরা যারা সিনেমার মতো করে যেন প্রাণ দিয়ে গেল, এবং আমাদের অজানা অনেকে প্রাণ দিয়েছে, যেগুলো এখন আবিষ্কার হচ্ছে, তাদের কবর আবিষ্কার হচ্ছে, তাদের লাশ পাওয়া যাচ্ছে। আমরা হয়তো সম্পূর্ণভাবে এখনও জানি না কত তরুণকে হত্যা করা হয়েছে। আমি মনে করি আমি 71 সালে মুক্তিযুদ্ধ যখন আমি জয়েন করি, তখন আমার বয়স হবে 20-21-এর মতো। তখন আমি হোয়েক্স, যেটা মামুন ভাই বললেন, হোয়েক্সে চাকরি করতাম, জার্মান কোম্পানি। খুব ভালো বেতন পেতাম আমরা। ওইটা ছেড়ে কিন্তু আমি বয়সের কারণে, আমার ফ্যামিলি, আমরা গরিব পরিবার থেকে আসা, কিন্তু আমার জন্য চাকরি করে চলে যাওয়াটা খুবই রিস্কি ছিল। তারপরে আমরা বয়স গিয়েছি। তা আমি আপনার এই অনুষ্ঠানে বহুবার বলেছি যে আমি বাংলাদেশের কিশোরেরা, বিশেষ করে আমাদের শিশুরা যখন সড়ক নিরাপত্তা চেয়ে রাস্তা নেমেছিল, আমার মনে হয়েছিল পৃথিবীতে এরকম উদাহরণ আর নাই যে সারা দেশের শিশুরা রাস্তার মধ্যে নামলো, তারা পেল কোথায়? এটা আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে। আমি বহুবার উল্লেখ করেছি, এবং আমার প্রচণ্ড আস্থা ছিল যে আমাদের সমস্ত কিছু পচে গেছে, রাজনীতি, আমাদের সমাজ, আমাদের ব্যবসায়ীরা, আমাদের আদর্শহীনতার প্রচণ্ড হতাশায় ভুগতাম।
যে আমরা কি বাসযোগ্য একটা আমার ছেলেটা যারা আইবিএতে পড়তো তারা বলতো যে তোমরা আমাদের দেশকে আমাদের জন্য কি রেখেছো, এমনকি ঢাকা শহরে একটা খেলার জায়গা পর্যন্ত রাখো নাই আমাকে বলে। তখন আমার নিজেকে অপরাধী প্রজন্ম মনে হতো যে আমি তো সন্তান জন্ম দিলাম কিন্তু তাদেরকে কোনো সভ্যতার কিছু দিতে পারলাম না। গ্রামে গিয়ে স্কুল কলেজ করেছি, সেখানে মাঠ করেছি গ্রামের ছেলে মেয়েদের জন্য। খুব ভালো লাগে যে সেখানে শত শত ছেলেমেয়েরা যখন লেখাপড়া করে হাজারের মতো, তখন আমার মনে হয় কিছু হলেও তো করতে পেরেছি। কিন্তু আজকে 2024 সালের এই জুলাই আগস্টের মধ্যে যে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের তরুণেরা এবং বাংলাদেশের ছাত্র জনতা আমি বলবো, এবং ছাত্র সেনা জনতা সে অর্থে বলবো, কারণ সেনাবাহিনীও শেষে গিয়ে যে রক্তপাত এড়ানোর জন্য কঠোর অবস্থান নিয়েছিল সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, ইতিহাসে সেটা লেখা থাকা উচিত। পাশাপাশি আমি বলবো যে কোনো রকমের হটকারিতা, কোনো রকমের সামরিক শাসন আমরা কোনো মতেই প্রত্যাশা করি না। বাট বাংলাদেশকে নতুন করে যাত্রা করার যে ইতিহাসটা এই তরুণেরা বুকে রক্ত দিয়ে গেল, আমি মনে করি এটা আমি দেখে যেতে পেরেছি। আজকে আমি মরে গেলে আমার কোনো আফসোস নাই, বিশ্বাস করি। অনেক হতাশা ছিল, কিন্তু আজকে আমার বুকটা ভরে গেছে যখন দেখি যে শিশুরা রাস্তায় নেমে কে খাবার দিচ্ছে, কে তাদের কেয়ার করছে, তারা চেষ্টা করছে। এটা গোটা জাতির জন্য, গোটা বিশ্বের জন্য একটা উদাহরণ বলে আমি মনে করি। একটা বিপ্লবী জাতি হিসাবেই কিন্তু আমরা প্রমাণটা রেখেছি। এই বিপ্লবের এই ক্রেডিট এই তরুণেরা যা দেখিয়েছে আমার মাথায় হেঁট। আমি মনে করি আজকে বাংলাদেশের যে মানুষরা পৃথিবীর সর্বোচ্চ ছড়িয়ে আছেন, বাংলা ভাষাভাষী মানুষেরা, এমনকি পশ্চিমবঙ্গের বাঙালিরা যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, তারা আশঙ্কা ব্যক্ত করেছেন, আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই যে তারা সত্যিকার অর্থে আমাদের কৃতজ্ঞ করেছেন। এই সাথে সাথে আমি এটা বলবো যে যেসব এজেন্সি দ্বারা আমাদের এখানে মানে বলা হয়ে থাকে আমাদের মানুষদের আশঙ্কা, ভারতের গণতন্ত্রকামী মানুষ যারা আমাদেরকে 71 সালে সাহায্য করেছিল, তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সহিত এবং আমি বিনয়ের সহিত বলবো যে তাদের এজেন্সিরা আমাদের এখানে যে কাজ করে সেটার বিষয়ে তাদের কিন্তু পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। যে এজেন্সিদেরকে তারা কি আমাদের এখানে কোনো একটা দল কিংবা কোনো অপকর্ম, হত্যাকাণ্ড কিংবা রাষ্ট্রকে টালমাটাল করা, অর্থনীতিকে ধ্বংস করার কাজে কি তারা নিয়োজিত করেছে কিনা, এই তদন্তটা আমরা জানতে চাই ভারতের কাছ থেকে। ভারত সর্ববৃহৎ গণতন্ত্রী দেশ, এবং একই সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোরও তাদেরও কাজের কি সীমা কি সেটাও নির্ধারণ করা উচিত। গোয়েন্দা সংস্থার ব্যাপারে আমি একটু কথা বলবো। তারা এইখানে যেভাবে রাষ্ট্রীয় আনুকূল্য কিংবা পলিটিক্যাল নির্দেশনায় একটা ব্যাংক দখল থেকে, যেটা মামুন ভাইয়ের আইটেম আমি বলবো, যেটার মাধ্যমে আমাকে জাপানিরা বলেছিল, জাপানের মিৎসুবিশি একটা ব্যাংক আছে, মিৎসুবিশি আর কি যেন সাথে একটা নাম আছে, তারা এসেছিল টোকিও মিৎসুবিশি, হ্যাঁ, ব্যাংক অফ টোকিও মিৎসুবিশি ইউএফজে, তারা লার্জেস্ট ব্যাংক গ্রুপ ইন জাপান। তারা বলছিল যে আমার কাছে আসছে, জাপান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অর্থ সচিবের সঙ্গে দেখা করবে। আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। দেখা করে পরে আমাকে বলল যে তোমাদের এখানে কি একটা ভালো ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক, আমরা এটাকে ব্যাংক উইদিন এ ব্যাংক মনে করতাম। তারা আমাদেরকে 6 মাসও পেমেন্ট করতে পারছে না, তোমাদের কিন্তু অনেক কষ্ট হবে, তোমাদের গ্রেডিং কমে যাবে পৃথিবীতে, এবং তা থেকে তোমরা কষ্ট বিজনেসটা বেড়ে যাবে। এই সাবধান মেনে এটা তারা করে গিয়েছিল। এই ইসলামী ব্যাংকে আমাদের একটা গোয়েন্দা সংস্থার সাহায্যে যেভাবে অধিগ্রহণ করা হয়েছিল এবং করে যদি রাষ্ট্র নিত, আমি কোনো আফসোস আমার ছিল না। কথা ছিল, আমাকে প্রাক্তন অর্থমন্ত্রী কামাল ভাই নিজে বলেছেন, আজকে অনুষ্ঠান আমি বলছি, তিনি বলছেন যেটা কথা ছিল 50% রাষ্ট্র নেবে, 50% ওদের কাছে থাকবে। কি করে এখানে একটা গ্রুপ আসলো, এটা কিন্তু অর্থমন্ত্রী তার জবাব দিতে পারেন না। অতএব এইসব কাণ্ড হয়েছে। আজকে আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ, অনেক কাজ করার আছে। আমি একটা কথা বলবো, শুরু করতে হবে নতুন সরকারের, হয়তো আরও পরে যদি সুযোগ পাই বলবো, নতুন সরকার দায়িত্ব নিলে পর বলবো, সেটা হলো একটা ট্রুথ কমিশন গঠনের মাধ্যমে কিন্তু কাজটা শুরু করা উচিত বলে সাউথ আফ্রিকাতে যেটা হয়েছিল। কারণ এখানে এত সব ঘটনা ঘটেছে, আপনি যেটা বললেন, এই চুক্তিগুলো, কন্ট্রাক্টগুলো, পারচেজগুলোতে মারাত্মকভাবে কত বিলিয়ন ডলার এখান থেকে পাচার হয়েছে। আমরা জাস্ট এই ইস্যুটাতে একটু পরে আসি যে সরকারের সামনে চ্যালেঞ্জ কি বা কি করা উচিত, তাদের সময়সীমা কি হবে, অনেকগুলো ইস্যুজ এর মধ্যে আছে। কিন্তু আমি একটু আপনাদের কাছ থেকে, যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা আছে সরকারটা তৈরি হবে, নতুন সরকার যাত্রা শুরু করবে, আমরা সরকার প্রধানের নাম জানি, বাকিদের নাম এখনও ঠিক মতো জানি না আমরা, কিন্তু আমরা জানি যে এটা বুঝতে পারি যে অনেক স্টেক হোল্ডার্স আছে, এই মুভমেন্টের সঙ্গে যে ছাত্ররা যুক্ত আছে তাদের একটা আকাঙ্ক্ষা আছে,
বা এর পেছনে যারা ছিল তাদের একটা আকাঙ্ক্ষা হয়তো আছে, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদের অনেক রকমের আকাঙ্ক্ষা আছে, আর্মির হয়তো বক্তব্য আছে, রাজনৈতিক দলগুলোর হয়তো বক্তব্য আছে, কিন্তু সরকারটা আসলে কেমন হওয়া উচিত এবং সরকার প্রধানের নিজেরও একটা চাওয়া এর মধ্যে থাকবে, মানে এর এখানে যেন কোনো রকমের মানে আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনি শুরু করে ছোট্ট করে যদি বলেন, মানে উনি অথরিটি আমরা মনে করি দেশের, মানে আপনি কেমন সরকার দেখতে চান, সরকারের আমি মনে করি প্রথমত যে প্রফেসর ইউনূস সাহেবের মতো বিশ্বনন্দিত একজন মানুষ এই যে এই দায়িত্বটা নিতে চেয়েছে, রাজি হয়েছেন, এই জন্য আমি অভিনন্দন জানাই। এবং তিনি হয়তো এরকমভাবে নেওয়ার জন্য হয়তো বা আমাদের এই বৈপ্লবিক পরিবর্তনটা দেখে তিনি রাজি হয়েছেন বলে মনে করি। এবং এইটা একটা বিশাল বড় রকমের বার্তা যাবে বিশ্বে, ইতিবাচক বার্তা যাবে। হি ওয়াজ এ গ্রেট সেলসম্যান এবং অসাধারণ ভালো একজন ব্যবসায়ী, যিনি কিনা গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন এবং অনেক ব্যবসা উনি সূচনা করেছেন যেগুলো টোটালি আউট অফ দ্য ব্লু। বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি তার চেয়ে ভালো অ্যাম্বাসেডার কে হতে পারে। অর্থাৎ তিনি যে রাজি হয়েছেন, তার সাথে যাদেরকে নেবেন আমি মনে করি তারা সবাই সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানই হবেন দেশের। এবং তারা মিলে প্রথমত ডেফিনেটলি আইনের শাসন প্রতিষ্ঠা নাম্বার 1, তারপরে সংস্কারগুলোর সূচনা করে যাওয়া, যে সংস্কারের কথা আমরা অনেক আলোচনা করেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন পুলিশের সংস্কার। আজকে যে পুলিশ এই অবস্থায় পড়েছে, পুলিশকে পুলিশের কোনো এক্সিস্টেন্স নেই, যেটা সেনাপ্রধান বলেছেন যে পুলিশের আসলে কোনো এক্সিস্টেন্স নেই। পুলিশ সার্ভিস, আমি পুলিশের মধ্যে এমন লোকে দেখেছি আমার পরিবারের মধ্যে আছে যারা এত সৎ, তাদের প্রাজ্ঞতা, অভিজ্ঞতা, সততা, দক্ষতা, এমনকি ইন্টিগ্রিটি অনুসরণীয়, অনুকরণীয়। আমরা আগে আইজিপি দেখেছি, যেমন রকিব খন্দকার সাহেবকে দেখেছি, উনি গ্লোবাল লেভেলে কাজ করতেন, সরকারের সাথে লড়াই করতেন যে না এত থানা বাড়ানো যাবে না, এত পুলিশ বাড়ানো যাবে না, সংস্কার না করে তাহলে জনগণের উপর নিবর্তন বেড়ে যাবে। আমি নিজে তার সাক্ষী। এই অনুষ্ঠানে আমি কিন্তু বলেছিলাম, আমি শ্রদ্ধা জানাই তাকে, আমার সুযোগ হয়েছিল তার সাথে ঘনিষ্ঠভাবে মেশা। তারপরে চৌধুরী সাহেবের মতো লোক ছিলেন, শাহজাহান সাহেবের মতো লোকেরা ছিলেন, কিরবির সাহেবের মতো লোক ছিলেন, যারা অনেক অনেক উঁচু মানের মানুষ ছিলেন। এবং এখনও পুলিশের ভিতরে অনেক অফিসাররা আছেন যারা অনেক সৎ, অনেক তাদের প্রাজ্ঞতা বেঁচে আমি কাজ করেছি, আমি অনেক ক্ষেত্রে দেখেছি তারা সরকারের মধ্যে কাজ করেও সরকারের মন্ত্রীদের সাথে করতেন, ডিবেট করতেন কিংবা আপনার মতভেদ করতেন, সেরকম লোকও ছিল। কিন্তু অফ লেট গিয়ে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেখানে হয়তো সব না, অনেকগুলো কিছু অফিসাররা গিয়ে আউট অফ দ্য ব্যবহার, তারা কিন্তু যেমন শেখ হাসিনা বলেছিলেন যে তোমাদেরকে আমি আর্মির মতো উইপন দিয়েছি, এটা কি দেখানোর জন্য? এটা প্রথম আলোতে আজকে আসছে। আর্মির মতো অস্ত্র পুলিশকে কেন দেবে? কেন আর্মির মতো প্রতিপক্ষ কিংবা আর্মির মতো করতে হবে পুলিশকে কেন? পুলিশ তো একটা সার্ভিস, সেবা প্রথমত। তারপরে হচ্ছে তার আপনি রায়ট পুলিশ রাখতে পারেন, স্পেশাল ফোর্স রাখতে পারেন, কিন্তু পুলিশের সংস্কারটা ভীষণ দরকার। কারণ পুলিশের মধ্যে যে মারাত্মক রকম একটা বিপর্যয় তৈরি হয়েছে, পুলিশ সার্ভিস ছাড়া তো আমরা চলতে পারবো না। বাট একটা স্বাধীন সার্বভৌম জনগোষ্ঠীর জন্য পুলিশ সার্ভিস কেমন হবে সেটা কিন্তু বহু আগে থেকে হওয়া উচিত ছিল, যেটা হয়নি। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার মামুন রশীদ, আমি আপনার কাছে একটু শুনতে চাই। সরকারের তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, মেয়াদ খুব বড় হবে না, সরকারটাও সেই কারণে খুব বড় হবে না, আকার ছোট, বাট ফরমেশনটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? কি দেখতে চান আসলে, কি দেখতে চান আসলে সরকারে? এবং আপনি অনুষ্ঠান শুরুর আগে আমাদেরকে বলছিলেন যে একটা ছোটখাটো ভুল হয়ে গেলে তার জন্য হয়তো অনেক ড্যামেজ দিতে হতে পারে আমাদেরকে। সময় তো খুব কম, তারপরেও বলি যে সেটা হচ্ছে যে আমরা 2007 এবং 2008 প্রথমত 3 মাসের বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার দেখেছি, কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি। তাদের এজেন্ডা ছিল, আমি যেহেতু কিছুটা কাছে যাওয়ার সুযোগ হয়েছিল, ওনারা কিন্তু বলেছিলেন যে রাষ্ট্র মেরামত করতে হবে, সুতরাং একটা স্টেজ তৈরি করতে হবে রিফর্মের জন্য। 2 বছরও কিন্তু ওনারা পারলেন না, মাইক্রো ম্যানেজমেন্টে আটকে গেলেন, প্রোটোকলে আটকে গেলেন। লাস্ট আমি যখন ডক্টর ফখরুদ্দিনের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিংবা চিফ উপদেষ্টার কার্যালয়ে যাই দেখা করতে একদিন শনিবার বিকেলবেলা, উনি আমাকে বললেন যে মামুন, যে আমার কাছে ব্যাংকের ডিজিএমের উপর থেকে এবং ওইদিকে জয়েন্ট সেক্রেটারি নেবাব থেকে যত ফাইল আসছে, ওই ফাইল সই করতে করতে আমার সমস্ত কাজ শেষ হয়ে যায়।
সো এটা সংস্কার ছাড়া, প্রযুক্তি ছাড়া সম্ভব নয়। দুই, আপনি যে কথায় আসলেন, এজন্য আমরা মনে করি অবশ্যই কিছু দক্ষ, নিরপেক্ষ, সৎ, নিষ্ঠাবান প্রশাসক লাগবে। This is all about administration. In order to bring back the chain of command, establish law and order, এটা তো হ্যাজার্ডাস হয়ে গেছে, হ্যাজার্ডাস হয়ে গেছে। পিপল আর ভেরি অ্যাফ্রেড, দে আর নট মুভিং ইন দ্য রোড উইদাউট পুলিশ। উনি খুব সুন্দর একটা কথা এনেছেন। অন্য কোনো দিন যদি সুযোগ হয় পুলিশ সংস্কার নিয়ে কাজ বলবো, কারণ আমি নিজে ইউএনডিপির অর্থানুকূল্যে পুলিশ সংস্কারের কাজে সম্পৃক্ত ছিলাম। আমার প্রিভিয়াস ইনকারনেশনে কয়েকটি প্রজেক্টগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারিনি বিভিন্ন কারণে, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন, ইনক্লুডিং মেবি 1 or 2 পুলিশম্যান, সিনিয়র পুলিশ পার্সন হু হ্যাজ ম্যানেজড পুলিশ অর হোম মিনিস্ট্রি। দ্বিতীয় হচ্ছে, আই উড এক্সপেক্ট একজন দুজন, অর্থনীতি যেহেতু খুব ইম্পর্টেন্ট। আমরা 2007 এবং 2008 যারা কুশীলভ ছিলেন তারা কেন ডক্টর ফখরুদ্দিনের কাছে গিয়েছিলেন, তারাও কিন্তু ডক্টর ইউনূসের কাছে গিয়েছিলেন, উনি রাজি হননি। তখন তারা আমাকে বলেছিলেন একজন মনমোহন সিং, একজন শওকত আজিজের মতো লোক চাই আমরা, কারণ এখন দিস অল অ্যাবাউট প্রাইভেট সেক্টর, দিস অল অ্যাবাউট ইকোনমি। অনলি ইকোনমি ক্যান ক্রিয়েট পলিটিক্যাল ক্রাইসিস। আই টোল্ড ইউ রিপিটেডলি, এবং আবার প্রমাণিত হবে। সুতরাং একজন দুজন ম্যাক্রো কিংবা পলিসি ইকোনমিস্ট, এবং অলসো ট্রেড অ্যান্ড কমার্স। বাংলাদেশের ইতিহাসে একটা মাহেন্দ্রক্ষণ যেখানে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, প্রাইভেট সেক্টর ইন দ্য ড্রাইভিং সিট। ক্রস বর্ডার ট্রেড বুঝে না, ক্রস বর্ডার ফাইন্যান্সিং বুঝেন না, ক্রস বর্ডার এইড ম্যানেজমেন্ট বুঝেন না, এফডিআই বুঝেন না, লোক না আসলে হেল্প করা যাবে না। সো 3টা কাজ। একটা কাজ হচ্ছে বাচ্চাদের এক্সপেকটেশন, সেটা ওনারা কীভাবে ম্যানেজ করবেন, এটাকে আলাদা টাস্কফোর্স করবেন কিনা, স্টিয়ারিং কমিটি করবেন কিনা, আপ টু প্রফেসর ইউনূস অ্যান্ড দ্য চিফ অ্যাডভাইজার অ্যান্ড দ্য বোর্ড। সেকেন্ড হচ্ছে, আপনাকে যেটি দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম চালাতে হবে, ইটস এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টিল বাংলাদেশ গোজ ইনটু বে অফ বেঙ্গল, ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের জন্য হোক কিংবা এই ধরনের ষড়যন্ত্রকারী ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের কারণে হোক, বিজনেস চালাতে হবে বিজনেস অ্যাজ ইউজুয়াল। আর থার্ড হচ্ছে রিফর্মকে চালানো, প্যারালালি রিফর্মকে ড্রাইভ করা। সো এই তাদের একটা মেজর টাস্ক হচ্ছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন নিশ্চিত করা। এটা অবশ্যই মেইন টাস্ক এবং অ্যাকচুয়ালি। তার আগে যাওয়ার আগে আপনাকে ভুললে চলবে না, 15 বছরে দিনে দিনে তবু বাড়ি আছে দেনা। দ্বিতীয় হচ্ছে, তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে, আপনার এখানে বলেছি। সো প্রচুর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এবং বিভিন্ন পর্যায়ে আসবে, যেমনটি প্রতিহিংসা পরায়ণতা আসবে। থ্যাংক গড আজকে সবাই বলেছেন, রাজনীতিবিদ নেতারা যাদের বক্তব্য অনুষ্ঠান ছিল, যে আমাদেরকে প্রতিহিংসা পরায়ণতা থেকে দূরে থাকতে হবে। প্রতিহিংসা দেখিয়ে কোনো জাতি এগুতে পারে না, মেধা এগুতে হয়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ইসলাম বলেছে ক্ষমা করতে হবে। ফরগিভনেস ইজ দ্য বেস্ট ভার্চু। সুতরাং আপনি ম্যান্ডেলার কথা জানেন, এখানে বলতে চাই না আমি নতুনভাবে আর, কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে আমাদের একজন রাষ্ট্রপতি রয়েছেন। I have not heard many good things about him before, presently, Nobody heard. এবং recently. Number 2, আমাদের ভুললে চলবে না যে যেই গ্রিভান্সটুকু আজকে প্রথম আলো রিপোর্টের কথা উনি বলেছেন, যে লাস্ট ওয়ার্ডস, সেই ক্ষেত্রে যে আমাদের তারা কিন্তু রয়েছে, এবং যে কোনো সময় যে কোনোভাবে এটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কারণ আমি সন্দিহান কেন, 2টা কারণে। একটা হচ্ছে কিছু কিছু চেইন অফ কমান্ড ব্রেক করা দরকার ছিল না, হয়তো হয়ে গেছে। যত দ্রুত সম্ভব চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা, এটা কে আনতে পারবে। দ্বিতীয় হচ্ছে আমাদের বিভিন্ন এজেন্সি, এভরি এজেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, সো ফার আই নো, আমি যেহেতু মিলিটারি সায়েন্স পড়েছি 2 বছর, এবং আমি মিলিটারি আর্ম ফোর্সেস ওয়ার কোর্সে অনেকবার পড়িয়েছি, এবং আমি হিস্ট্রি অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে আমাকে সঙ্গত কারণে অনেক পড়তে হয়েছে মিলিটারি সায়েন্সের কারণে। সো আমি বলি কি, এজেন্সিগুলা বিভিন্ন লেয়ারে ইনভেস্ট করে তার রাষ্ট্রের পক্ষে। সো একটা ভুলের কারণে আমরা যদি
মানে বিভিন্ন লেয়ারে যে ইনভেস্ট করা এজেন্সিগুলা, তাদের একটা লোক যদি ওখানে ঢুকতে পারে, ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং তাদের একটা লোক যদি আমাদের কোনো রাষ্ট্রীয় গোপন সিদ্ধান্ত লিক করে দেয়, ইউ হ্যাভ মিস দ্য বোট। ভেরি ইম্পর্টেন্ট। Collateral damage will be humongous. So you got to be, whoever is in that মানে musketeers group or driving seat or reformist role, they must be able to trust each other. With slightest chance of any decision being leaked, এই ধরনের সিনারিওতে যেখানে অনেক লয়ালিস্ট গ্রুপ রয়েছে, we have got a president, for constitutional requirement we have to live with him, এবং যে নেরেটিভগুলো এখন দেওয়া হচ্ছে, এভরিথিং ইজ driven by towards one single country, somebody else's enemy. সো আমরা যদি ওই মিউজিকে তাল দিতে চাই, কিংবা কোনো লোক ভিতর থেকে যদি ওইটাকে কন্ট্রিবিউট করে ইনডাইরেক্টলি অ্যান্ড ডাইরেক্টলি, দিস ইজ দ্য কোল্যাটারাল ড্যামেজ ইজ গোয়িং টু বি মানে আনবিয়ারেবল। আর আরেকটা বিষয় বোধ হয় যে ছোট্ট করে আমি আপনার কি মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো যখন ক্ষমতায় থাকে, বা আমরা বিগত সরকারের সময় এটা অনেক দেখেছি, যে এক ধরনের রিওয়ার্ড দেওয়া তার স্যাক্রিফাইস বা ইমোশনাল কারণে, যে না ঠিক আছে তার এই কন্ট্রিবিউশন আছে, দেওয়া উচিত। আপনি কি মনে হয় যে ওই বিবেচনা থেকে এসব আপনি যেই পয়েন্টগুলো বলেছেন, আমি মনে করি সেগুলোই আমাদের এখন দক্ষ প্রশাসক দরকার, যারা চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে পারবে। সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা শুধু আর্থিক সততা না, আপনি ওই যে বললেন রাষ্ট্রীয় গোপনীয়তা, সেটাও একটা। তো এইরকম কতগুলো জিনিস, কিন্তু এই ধরনের একটা পরিবর্তনের সময় অনেক সময় বিবেচনায় কাজ করে যে না, উনি তো ওনার এই কন্ট্রিবিউশন আছে, এই সময় এর মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে উনি অনেক ভিজিবল ছিলেন, কিংবা ওনার এই ত্যাগ স্বীকার আছে, এটা কনসিডারেশনে নেওয়া উচিত। আমি মনে করি না, আমার ক্ষুদ্র জ্ঞানে, জিল্লুর আপনি যেহেতু 15 I heard you yesterday also, so আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি বিশ্বাস করেন, আমি মেবি বোকা, কিংবা আমি চিন্তাও করি না, কিংবা আমি মেধাবী। আমি কিন্তু এই যে আমি বললাম, আমার পরিবারে, বৃহত্তর পরিবারে আমার চাচা, মামা, ফাদার-ইন-ল, বাবা সবাই সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। মন্দবাগ, কসবা, নয়নপুর, তেলিয়াপাড়া, মাধবপুর, অল অফ দ্যাম আপনারা, আমি নামগুলো বললে সবাই হাসান নাসিরুর রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাসে পাবেন, আফসান চৌধুরী যাকে হেল্প করেছেন এই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনায়। সো আপনারা দেখবেন, কিন্তু তারা কিন্তু কেউ প্রতিদান চাননি। আমার বাবা বলেছিলেন, বাবা উনার মতো, যে তখন আমার মুক্তিযুদ্ধে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না, আমাকে মেরে ফেলতো ওরা। আই এম সরি এভাবে বলার জন্য। সো যারাই ইয়াং ছিলেন, যারাই বুদ্ধিমান ছিলেন, যারাই দেখেছেন অত্যাচারটা, কিংবা যারা দূরদর্শী ছিলেন, দু একজন হয়তো দূরদর্শী ছিলেন, আমি আমার পরিবারের উপরে স্টাডি করেছি, বেশিরভাগে তারা মনে করেছেন এইটাই তাদের অনিবার্য দিক নির্দেশনা, মুক্তিযুদ্ধে যাওয়া। সো আমি কিন্তু জানতামই না, জানেন, আমার পরিবারে ডাক্তার রয়েছে, সরাসরি বিএলএফ কমান্ডার আমার ব্রাদার-ইন-ল, সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, কিন্তু তার ছেলেরা মেডিকেল কলেজে পড়েছে। আমার বিশ্বাস, আমরা কেউই জানতাম না যে মুক্তিযুদ্ধের একটা কোটা আছে। উই ডিডন্ট ইভেন নো যে এখানে একটা কোটা কাজ করে। আমরা মনে করি যে ভালো রেজাল্ট করব, ভালোভাবে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, ভালো চাকরি করব। ইয়েস, মাই ফাদার ইউজ টু রিগ্রেট, আমরা 3 ভাইয়ের মধ্যে একজনও সরকারি চাকরিতে গেলাম না। উই থট গেলাম না। সো উই ডিড নট থিঙ্ক অ্যাবাউট লাউডলি অ্যাবাউট ইট। সো এই পার্সপেক্টে আমি মনে করি যে আমি তো এই বাচ্চা ছেলে, আমার এখনও মনে পড়ে, মাই স্পাউস ক্যানট স্লিপ, ওর নাকি রাত্রেবেলা মনে হয় মুগ্ধ বলছে পানি লাগবে, এই পানি লাগবে, পানি লাগবে। সো এই একটা জাতি, আমরা যে মাহেন্দ্রক্ষণে এসেছি, এখন যদি আমরা পুরস্কার আশা করি, বেশিরভাগ মুক্তিযুদ্ধ, উনি বলুক কি পুরস্কার উনি আশা করেছিল, ওয়াই ডিড হি জয়েন বিজনেস, আপনি বলেন না ওনাকে, হি হ্যাড টু বড়ো মানি, হি হ্যাড টু রিপে দ্য মানি, হি হ্যাড টু মা বাবার খরচ করে। আমি অন্টারপ্রেনারশিপ পড়িয়েছি বিভিন্ন ইউনিভার্সিটি, আইবিএস সহ, সেখানে অন্টারপ্রেনাররা বলেছেন তারা কিভাবে অন্টারপ্রেনার হলেন, যারা সৎ, যারা দুষ্ট ঋণ গ্রহীতা না, লুটপাটকারী না, পাচারকারী না, মুদ্রা পাচারকারী না। তো সেই ক্ষেত্রে এইটাই তো পুরস্কার,
এই যে আজকে আমি কথা বলছি এখানে এসে ওদের আজকে যারা পক্ষে কথা বলতে পারছি। স্বাধীন মনে হচ্ছে এবং হ্যাঁ। নির্ভয়ে কথা বলতে পারছি, এইটাই তো আমার এর বিরাট চাইতে বড় পুরস্কার তো আর কিছু হয় ওরা না। তো সবকিছু করে দিল, আমি কি করলাম? আমি তো মাল্টিন্যাশনাল চাকরি আজকে করেছি আমরা 38 আর্মিকে বছর। নিয়ে বলতে পারছি তাদের এত অবদান থাকা সত্ত্বেও যে এখানে তারা ভুল করছে, আজকে গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করতে পারছি বা এটা করা উচিত না, এর চাইতে বড় স্বাধীনতা তো বাংলাদেশ অতীতে কখনো দেখেনি, এই অর্থে আমি বলবো। সো বড়। সো মিস্টার আব্দুল হক এবং মিস্টার মামুন রশিদ, আপনার কাছে আমি পরে আসবো। কতগুলো প্রশ্ন, প্রবাবলি এটাই আমরা ফাইনাল রাউন্ড হিসেবে শেষ করবার চেষ্টা করব। অনেকেই মনে করেছেন যে এই রাজনৈতিক দলগুলো যা করেছে, যে অনাচার, একটা সরকার থাকুক যারা এই যে আপনি রিফর্মস বলছেন, এটা লম্বা সময় ধরে এরা করে টোরে দেশটাকে একটা জায়গায় দিয়ে যাক, তারপরে ইলেকশন হোক, পলিটিশিয়ানরা আসুক। কিন্তু বাস্তবতা হচ্ছে যে পার্লামেন্ট হলে, পলিটিশিয়ানরা আসলে, রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারেন। আমরা 2007-8-এর অনেক সংস্কার দেখেছি যেটা পরে কাজ করেন, এটা একটা দিক। ইন্টারন্যাশনাল কমিউনিটি ইনক্লুডিং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা বলছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দরকার। প্রফেসর ইউনূসও সেটা বলেছেন। ছাত্ররা বলেছে যে জনগণের নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত আমরা রাজপথ পাহারা দেব, এটা হচ্ছে তাদের বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকারের মেয়াদটা আসলে কতদিন হওয়া উচিত? কেউ মনে করেন, বিএনপি বলেছে তারা 3 মাসে চায়। আমি ধরে নিচ্ছি এটা তারা প্রেশার ক্রিয়েট করার জন্য, তারা নিজেরাও কতটা প্রস্তুত। অবশ্য যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, তারা মনেই করতে পারে 1 মাসের মধ্যে ইলেকশন হলো, সব তাদের। সো এটা একটা দিক। কেউ মনে করেন যে এটা 6 মাস, কেউ মনে করেন 1 বছর, কেউ মনে করেন 3 থেকে 6 বছর, 2 বছর, এরকম ধারণা আছে। কেউ মনে করেন যে ঠিক আছে, অনেক রকমের রিফর্মসের ব্যাপারে যেহেতু এক ধরনের কনসেনসাস আছে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা করি, এই সরকারই করুক, 6 মাসের পরে একটা ইলেকশন দিই, তারপরে 6 মাস পরে ন্যাশনাল ইলেকশনে যাওয়া যাক। তো সেটা একটা আপনারা কি মনে করেন কীভাবে হওয়া উচিত? সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এই সরকারের সামনে চ্যালেঞ্জেস আসলে কী কী? অনেকেই মনে করছেন যে আমরা তো ইকোনমিক কলাপস করে গেছে, সেটা হয়তো প্রফেসর ইউনূস যেহেতু সরকার প্রধান হবেন, খুব দ্রুতই আমরা উনি এটা রিগেইন করতে পারবেন। কিন্তু আরও অন্যান্য কী কী চ্যালেঞ্জ, চেইন অফ কমান্ডের কথা বলছেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা বলছেন, আপনারা কি দেখেন? সো সব মিলিয়ে আমি একটু প্রশ্ন করলাম, যেভাবে উত্তর দিতে চান। অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমার মনে হয় একটা ইশতেহার হওয়া দরকার, যে ইশতেহারের কথা কার্ল মার্কস করেছিলেন ওই সময়। আমি বলবো কারণ এত বড় একটা ক্রাইসিস এবং ছাত্ররা যেভাবে প্রাণ দিয়ে, তরুণরা যে কথা বলে গেল, যে কথা, এগুলো কিন্তু 71 সালের জিনিসও আমরা অনেক হারিয়ে ফেলেছি, যেটা সলিমুল্লাহ খান সাহেব লিখছেন বেহাত বিপ্লব, কিংবা আহমদ সাফা সাহেবের লেখায় পড়েছি। আমরা অনেক প্রত্যাশা ছিল কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু করতে পারি নাই। আজকে 53 বছর পরেও কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই লক্ষ্যহীন যাত্রা। অতএব দর্শনটা কি হবে এই জাতির, সেই জায়গাটায় কিন্তু অবশ্যই একটা ইশতেহার হওয়া উচিত, যেটা এরশাদের সময়, এরশাদের পতনের পরে কিন্তু এটা সর্বদলীয় হয়েছিল। সেই ইশতেহার ফলো করে কিন্তু নির্বাচিত যে সরকার হবে, তারাও কিন্তু সেই সংস্কারগুলো কতদিনের মধ্যে করবে সেই অঙ্গীকারটা সবার থাকতে হবে। আমি মনে সমস্ত পার্টি যারা নির্বাচনে আসবেন। বর্তমান সরকারের জন্য যেটা চ্যালেঞ্জিং সবচেয়ে বেশি, সেটা হলো যেতে সবগুলো জিনিসকে ইন অর্ডার আনা। প্রথমত অনেকগুলো, যেমন প্রশাসনের মধ্যে যেটা মামুন ভাই যথার্থ বলেছেন, আমি মনে করি প্রশাসনের মধ্যে অনেক ভালো অফিসাররা আছে যাদের সাথে আমরা অনেক বছর ধরে কাজ করেছি, যাদেরকে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে পেয়েছি, আজকে তারা সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি হয়ে গেছেন, এরকম আছেন, অনেকে রিটায়ার করেছেন। একটা পুল করে বর্তমান সার্ভিসে অনেক ভালো অফিসার আমি দেখছি। আপনার লাস্ট আলোচনায় বলেছিলাম যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটা কিন্তু বৃত্তি আছে যেটার মধ্যে কোনো রকমের কারাপশন নেই, এবং সেখানে পুলিশের এএসআই চান্স পেয়েছে, নট অফিসার্স, হারবার্ডে। তারপরে আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চান্স পায়নি, বিকজ অফ কম্পিটিশন, ফেয়ার কম্পিটিশন। এটা কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরই এই অফিসাররা, এই সিনিয়র সেক্রেটারি, তারা মিলে করেছে। অর্থাৎ তারাও অনেক ক্ষেত্রে কাজ করতে পারে না, এই বিভিন্ন রকমের প্রেশার ইসের কারণে। তারা আজকে মনে করেন যে শুধু এরকম, এই যেটা আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যথার্থ বলেছেন, যে এইভাবে ক্ষমতাটা যে দিয়ে গেল, এইটাও কিন্তু একটা মারাত্মক রকমের ভুল কাজ হয়েছে, এবং এটা কোনো রাষ্ট্রনায়কোচিত কাজ হয়নি। কারণ যখন সামরিক বাহিনীর লোকেরা, সামরিক বাহিনী তো ওত নেয়, তখন সে কিন্তু যুদ্ধ করার জন্য ওত নেয়, মৃত্যুর জন্য সবসময় তৈরি থাকে। আপনি যখন চলে গেলেন তখন আপনি সবাইকে এভাবে ডুবে যাবেন কেন? আপনি ক্ষমতাটা হস্তান্তর করে যেতে পারতেন, এবং আপনি মনে করেন যে আজকে এই পুরো দেশের দল কিংবা এন্টায়ার কান্ট্রিকে যে অবস্থা হলো, সেটা তো কোনো মতেই কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। এবং সেটার জন্য ডেফিনেটলি
শেখ হাসিনাকে দায়িত্ব নিতে হবে এটার জন্য। এবং তার দলের লোকেরা সব লোক কি খারাপ ছিল? এবং তিনি তো তার দলকে নেতাকর্মীদের অরক্ষিত রেখেই চলে গেছেন, কারো কথা ভাবেননি। জনগণকে অরক্ষিত রেখে প্রশাসনের ভিতরে যে অনেক এন্টায়ার যে সিস্টেম আছে, তারা কি সবাই অপরাধী, সবাই খারাপ, সবাইকে দুর্নীতি করেছে? হ্যান্ডফুল লোকেরা কিন্তু এগুলোতে জড়িত ছিল। সামরিক বাহিনীতে, পুলিশ বাহিনীতে, অ্যাডমিনিস্ট্রেশনে তারা দলবাজি করেছে। সেই জন্য ট্রুথ কমিশনটা খুব দরকার। এইটা বড় চ্যালেঞ্জ কিন্তু সরকারের জন্য। তারপরে যেমন যেসব এজেন্সিগুলো, ডিজিএফআই কথা বললাম, এনএসআই, তারপরে আপনার আমাদের দুদক, এইসব জায়গাগুলো জরুরি ভিত্তিতেই কিন্তু সরকারকেই করতে হবে, যাতে তারা এই কাজগুলোকে আপনার সামনে আনতে পারে এবং একটা ট্রায়াল কিংবা হিসাবটাকে নিয়ে আসতে পারে। ব্যাংকিং সেক্টরে যা হয়েছে সেখানকার জন্য একটা আলাদা দোস্তের মতো কমিশন করে কিন্তু বের করা দরকার, যে কত টাকা এখান থেকে পাচার হয়েছে। এবং একটা গ্রুপ যে কাণ্ড করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমার জানা নাই, মামুন ভাই বলতে পারবেন, যে অলিগার্কের কথা শুনেছি, ক্রনিজমের কথা শুনেছি, বাট এরকম ছিল কিনা যে কয়েকটা লোক যেমন ধরেন তাদেরকে চুক্তি দিয়েছে পুরা। আজকে আমি সেদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বললেন, উনি খুবই সিনিয়র মানুষ, বললেন যে দেখেন আমরা কিন্তু সরকারের যে পেমেন্ট করতে হয় সেটা করতে গিয়েই কিন্তু আমাদের তখনই ফরেন এক্সচেঞ্জে টান পড়ে যায়। তাহলে নর্মাল বিনিয়োগ, নর্মাল ইম্পোর্ট টিম্পোর্ট কিন্তু একটা, আমি মনে করি ইউনুস সাহেব আসলে এগুলোর জন্য হয়তো একটা ইতিবাচক বাস্তবায়িত, উনি তো পৃথিবীতে পরিচিত মানুষ, উনি হয়তো লোন করতে পারবেন, এইসব জায়গাগুলো ঠিক করতে পারবেন। আমি যেটা মনে করছিলাম বলবো, একটু অনেক কিছু নোট করে আনছিলাম, এত অল্প সময়ের মধ্যে সম্ভব বলুন না। যতটা। তো আপনার এই আর কি, যেমন ধরেন দুর্নীতি জায়গাগুলো, জাস্ট লিগ গেল আর কোনো দল যাতে বসে না যায়, চাঁদাবাজি। আজকে জানেন তরকারির দাম অলমোস্ট হাফ হয়ে গেছে, জাস্ট বিকজ যে এই যে ট্রান্সপোর্টে পুলিশের চাঁদাবাজি কিংবা ওই যে দলীয় ক্যাডার পদে পদে যে চাঁদাবাজিটা নাই, এই জন্য এটা একটা বৈপ্লবিক কাজ যেটা ছাত্রদের কারণে হতে পেরেছে। এটা অতীত দু এক সময় আমরা পেয়েছি, কিন্তু কন্টিনিউ করা যায়নি, ধরে রাখতে পারেনি। আজকে এই মুহূর্তে এসে অন্যরা কিন্তু চেষ্টা করবে ওই জায়গাগুলো চাঁদাবাজির জায়গায় বসতে, ট্রান্সপোর্টের সব জায়গায়। এইটাকে কিন্তু কঠোর হস্তে নিবৃত্ত করার অঙ্গীকার আমরা প্রত্যাশা করি, এবং জনগণ যেন মুক্তির স্বাদটা পেতে পারে, ফিল করতে পারে। আমাদের বিদেশে যে অনেক মেধাবী ছেলেরা আছে, তাদেরকে আমি মামুন ভাইয়ের সাথে বলবো যে তাদেরকে ইনভাইট করে আনেন, তাদেরকে আপনি যে স্যালারি তারা ওখানে পায় আমরা দিই, কিংবা আমরা আরও কম দিলেও তারা আসবে, তাদেরকে ব্যবহার করেন। 1.5 কোটির মতো লোক বাইরে আছে, তারা যদি 6 মাস খালি নর্মালি আপনার রেমিডেন্স করে, তাহলে কিন্তু ফরেন এক্সচেঞ্জের কোনো সমস্যা হবে না। কিন্তু যেটা মামুন ভাই একটা কথা বলছেন, আমি মনে করি অত্যন্ত মূল্যবান কথা, যে চুক্তিগুলোর মাধ্যমে যে প্রচণ্ড রকমের ওভার প্রাইসিং করা হয়েছে, পাচার করা হয়েছে, এবং তাদের গোষ্ঠীর মধ্যে যেমন ধরেন কয়েকটা গ্রুপ আছে, সামিল গ্রুপ, তারপরে ওই যে অ্যাসালম গ্রুপ, আরও তারা যে কাজগুলো করেছে সেখানে কিন্তু বড় অলিগার্সরা যারা, এবং সে অলিগার্করা যারা অল্প হ্যান্ডফুল কয়েকজন মাত্র, এইগুলোর ব্যাপারে কিন্তু জাতির সামনে স্পষ্ট করা উচিত। এবং এগুলাকে যে সামনে আনা, কী করে আমরা ফরেন এক্সচেঞ্জগুলো বাইরে থেকে আনতে পারি। এমনকি শোনা যায় যে মানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পরিবারেরা সবাই কিন্তু বাইরে অর্থসম্পদ পাচার করেছেন, সেটা আনার কি ব্যবস্থা করা যায়, সেগুলোও কিন্তু চেষ্টা করা উচিত, কারণ সেটা জনগণের টাকা। অর্থাৎ এই কাজগুলো আমি মনে করি এই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে। এবং ওরা যে এত অর্থ সম্পদ নিয়ে তারা মনে করেছিল যে তারা চিরকাল ক্ষমতা থাকবে, যেটা একটা বোকামি ছাড়া আমি মনে করি যে পৃথিবীর ইতিহাস কখনো এরকম কিছু, হাইলে সালাসিকে দেখেছি, ফিলিপিনের মার্কোসকে দেখেছি। অতএব ইতিহাস পড়লে কিন্তু এগুলো কোনো ভিত্তিহীন, বরং গণতন্ত্র যদি থাকতো তাহলে আজকে এই অবস্থা হতো না। এবং গণতন্ত্রকে যদি নারিশ করা হতো, অ্যাকাউন্টেবিলিটি থাকতো, তাহলে কিন্তু আজকে সবাই এই সরকারি আমাদের আমলা শ্রেণী যারা দলীয় সুবিধা নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, মেধাবীদের বাদ দিয়ে, এই কারণে কিন্তু আজকে বাংলাদেশে এই অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ এই চ্যালেঞ্জটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এরা কিন্তু শক্তিশালী, এরা কিন্তু ষড়যন্ত্র করবে, এদের কাছে অর্থ আছে, এরা বিদেশে অর্থ পাচার করেছে, ফলে এই টাকা কিন্তু তারা ব্যবহার করবে। এবং সেই জন্য জনগণ, আমার নতুন সরকার, ছাত্র জাগ্রত বিপ্লবী ছাত্র সমাজ এবং বিপ্লবী জনগণ যারা 71 সালের পরে আমি প্রথম জনগণের উত্থান দেখেছি, যে কী করে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ লোক আপনার ঢাকাতে চলে আসলো, এবং সেনাবাহিনী সেই সময় যে
কাজটা করেছে যে তাদেরকে চাপ দেওয়া হচ্ছিল যে তোমরা গুলি করো, তোমরা মানুষ মারো, তোমাদের ইন্টারেস্টিংলি দেখবেন যে 4 তারিখে যখন কারফিউর ঘোষণা, অন্যান্য ঘোষণা দ্বিতীয় দফায় দেওয়া হচ্ছে যে আরও পরিস্থিতিকে কন্ট্রোল করবার চেষ্টা, ছাত্রদের 6 তারিখের কর্মসূচি কিন্তু তারা 5 তারিখে এগিয়ে নিয়ে আসলো যেদিন সরকারের পতন হলো, এবং তারা কিন্তু মিনিমাম এত নিপীড়ন নির্যাতনের মধ্যে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কোনো স্পেস সরকারকে দিতে চায়নি, দেয়নি আসলে। এটা অ্যাকচুয়ালি আমি একটু বলে শেষ করি, এটা সারা পৃথিবী ছড়িয়ে থাকা বাঙালিরা এইভাবে সেইভাবে ইউটিউবের মাধ্যমে যেই অবদান রেখেছে, এটা আরেকটা 71 সালে যে ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশ বাঙালি জাতি, আমি মনে হয় এরকম আজকে এবার সেটা দেখিয়েছে অনেকটা, একটু করে হলো আমরা অল্প সময়ের জন্য দেখেছি। এটাকে ইউনূস সাহেব যারা বলেছেন ধরে রাখা আমাদের সবার ইনভলভমেন্ট দরকার আমি মনে করি। আমরা ধন্যবাদ মিস্টার মামুন রশীদ। তো আমি অবশ্যই ওনার সাথে একমত। এটা 3 মাস হবে, 6 মাস হবে, 3 বছর না 5 বছর হবে, তার থেকে বড় কথা হচ্ছে আমরা কি করতে চাই। প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী না করতে পারি, বিচার ব্যবস্থাকে যদি শক্তিশালী না করতে পারি, আমরা এমনকি তখন আমি তো বিশ্বাস করি গণতন্ত্র মানে একটা ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ নির্বাচন করতে গেলে সব জায়গায় হাত দিতে হবে নির্বাচন কমিশনের উপরে, দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কেন কাজ করছে না? অন্য জায়গায় কাজ করলে আমাদের এখানে কাজ করবে না কেন? আমাদের ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে এতদিন কথা বলতে হবে কেন? আমাদের এখানে কেন মুদ্রানীতি কাজ করে না? আমাদের এখানে কেন এক্সচেঞ্জ রেট উইপন কাজ করে না? আমাদের এখানে কেন ইন্টারেস্ট রেট শুধুমাত্র কিছু সংখ্যক লোকজনকে ফেভার করার জন্যই হ্রাস বৃদ্ধি করা হয় কিংবা এক জায়গায় রেখে দেওয়া হয়? সেম উইথ দ্য এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট। আমাদের এখানে কেন এত হুন্ডি হয়? প্রচুর ডলার আসে, পাই ইজ ভেরি বিগ, কিন্তু 50% ডলার, 49% ডলার বাংলাদেশে আসে না। নিঃসন্দেহে টাকা নেয়, ওই শ্রমিক গরিবগুলোর টাকা পাচ্ছে না গ্রামে, ডলার কোথায় যাচ্ছে? তো আমি এগুলা মনে করি যে এটা সিস্টেমে এই যে আমরা দেখেছি গণজাগরণ, শুধু গণজাগরণ আমি বলবো না, বিশেষ করে আমি আবার ডায়াসপোরা, আমাকে মানে আমার ছোট ছোট বাচ্চা আত্মীয় স্বজনরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছে, আপনার ছেলেও যাচ্ছে আমি জানি, তাকে স্বাগত জানাই, আশীর্বাদ করি, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। সো সেই ক্ষেত্রে ওরা এখন গোল্ডম্যান স্যাক্স, মর্গান স্ট্যানলি, সিটি ব্যাংক এনে বিভিন্ন জায়গায় কাজ করছে। এভরি ওয়ান ইজ ফোনিং মি, হাউ ক্যান উই হেল্প দিস গভর্নমেন্ট? আমাদের এইটা নাই, ইন্ডিয়ার এইটা আছে, আমাদের ওইটা নাই, ইন্দোনেশিয়ার ওইটা আছে। আমি ফিলিপিন্স ডেস্কে কাজ করি, আমি চায়না ডেস্কে কাজ করি। চাচু আমি হেল্প করতে চাই, মামা আমি হেল্প করতে চাই, স্যার আমি হেল্প করতে চাই। সো এইটাই তো আমাদের জাগরণ, সকলের সম্মিলিত শক্তিটাকে একই লক্ষ্যে ধাবমান করা। এইটা করার জন্য একটা মাহেন্দ্রক্ষণ আমাদের এসেছে। আমরা আপনারা দুজনই একমত পোষণ করবেন। আমাদের মধ্যে একটা ধারণা ছিল একটা বাচ্চাদের নিয়ে যে তারা অ্যাপলিটিক, তাদের কোনো নাই। আরেকটা ধারণা ছিল যে আমাদের মধ্যে দেশপ্রেমটা নাই, কিন্তু এবার কিন্তু প্রমাণিত হলো যে দেশপ্রেম আসলে কোন লেভেলে আছে, কিন্তু সেটার এক্সারসাইজটা বা নার্সিংটা আমরা করতে পারিনি, ব্যবহার করতে পারিনি। আমি সংজ্ঞায়িত করতে পারছি না, আমার ভাষা নেই। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলা মানে তাদের আমরা যেটা বলি ডেলিভারি থ্রুপুট, যে কথাটা বলার দরকার সেটাই আমার কত ভাবতে হয় আপনার সামনে ভালোভাবে, বেশি বাংলা কিভাবে বলি, ইংরেজি অ্যাভয়েড করি কিভাবে। দে ওয়ার সো প্রিপেয়ার্ড। প্রত্যেকটা বাচ্চা এই যে উত্তেজিত হয়ে কথা বলছে, কোন জায়গায় ধীর লয়ে চলতে হবে, কোন জায়গায় লাউড দিতে হবে, এই যে আপনারা সাউন্ড কন্ট্রোল করেন, ওরা কিভাবে শিখলো? আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সুযোগ আমাদের মানে সরকারটা গঠিত হোক, মানে সিভিল গভর্নমেন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ দেশ তারা সামরিক শাসন চায় না। তারা চায়, তারা আমাকে বারবার ফোন করছে গেল কয়েকদিন যে ওয়েন ইজ সিভিল গভর্নমেন্ট ইজ গোয়িং টু টেক ওথ, সিভিল গভর্নমেন্টের রূপ কী হবে, সিভিল গভর্নমেন্ট কিভাবে চালাবে, সিভিল গভর্নমেন্ট কি লোকজনকে সন্নিবেশিত করবে কিনা। আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, 2007-8 যে গভর্নমেন্ট ছিল সেটা বলাই হতো আর্মি প্যাক্ট। এই গভর্নমেন্ট কিন্তু সেটা হচ্ছে না, এবং ছাত্ররা পরিষ্কার বলেছে যে সেনা সমর্থিত, সেনা সহযোগী কোনো সরকার নয়। আমরা জানি যে সেনাবাহিনী তো অবশ্যই তারা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষায় কাজ করবে, এবং সরকারের পেছনেও তারা যখন সরকারের পেছন থেকে সমর্থন তুলে নেয় তখন সরকার থেকে না, সেটা তো আমরা শেখ হাসিনার ক্ষেত্রেও দেখলাম। সো ইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সেনাবাহিনী সামনে থেকে এবার কিছু করছে না, করতে চাইছে। আমরা দেখছি নিজে
অত্যন্ত নিজেদেরকে রেস্ট্রেন করছে প্রত্যেকে, টপ টু বটম। দিস ইজ সামথিং ভেরি গুড। সো নাম্বার 2 হচ্ছে যে এটা একটা বিরাট সুযোগ এসেছে বাংলাদেশের ডায়াসপোরা, নট অনলি ডায়াসপোরা, আপনি বলেছেন রেসিপ্রোকেট করতে পারে কিভাবে। তো এই যে লোকগুলা যারা দেশ থেকে চলে যেতে হয়েছে, সাংবাদিক ভাইয়েরা, দে প্লেড এ সিগনিফিক্যান্ট রোল। একজন সুইডেনে আছেন, নামটা মনে পড়ছে না, হ্যাঁ উনি, যারা বিলাতে আছেন, ইউএসএতে আছেন, অস্ট্রেলিয়াতে আছেন। একজন ফার্মের বক্তৃতা শুনলাম, আই ডিডন্ট নো হিম মাচ বাট হি ওয়াজ সো ইমাকুলেটলি আর্টিকুলেট, ফোকাসড, সবগুলা। এই সমস্ত শক্তিকে আমাদের ব্যবহার করতে হবে। আমরা উই আর পোর বাট উই আর নট পোর, টোটালি যদি চিন্তা করা হয়। এই যে আমি আপনাকে, আই ডোন্ট ওয়ান্ট টু প্যাম্পার ইউ, যে এই যে প্রতিকূল পরিবেশে চালিয়ে যাওয়া, আপনি যে দেখলেন তৃতীয় মাত্রার বাইরে গিয়েও আরেকটা প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়, এই সময় একটা নিড আছে। আমি তো বুঝি না এগুলা। সো প্রত্যেকের কাজ তো, আমি তো আর সাংবাদিকের কাজ করতে পারবো না, ডাক্তারের কাজ করতে পারবো না। প্রত্যেকের মধ্যেই আই এম শিওর 50% অফ আওয়ার ডক্টর ফ্রেন্ডস, ইঞ্জিনিয়ার ফ্রেন্ডস, করাপ্ট ব্যুরোক্রেটস ইভেন, দে আর রিফ্লেক্টিং, দে আর সোল সার্চিং। আমি অনেককে শুনেছি যে মামুন ভাই বাসায় গেলে পরিবার ধরে কি করছি। আমাকে অনেক সেনা কর্মকর্তা বলেছেন, আমরা উত্তর দিতে পারছি না, হোয়াই এম আই ডুইং ইট। আমাকে একজন সরকারি কর্মকর্তা বলেছেন সর্বোচ্চ পর্যায়ের, যে মামুন ভাই আমার স্ত্রী বলেছে প্রত্যেকে ভালো চাকরি করে আমেরিকায়, তোমার দরকার কি এগুলো মিথ্যা বলা প্রতিদিন। কোট আনকোট আমাকে বলেছে যে কেন তোমাকে প্রতিদিন মিথ্যা বলতে হচ্ছে। সো দিস ইজ, এই যে সোশ্যাল, যেটা মিস্টার হক সুন্দর করে বলছিলেন যে সামাজিক অবক্ষয়, আবার বাচ্চারা দেখিয়ে দিল আসলে তারা অবক্ষয় হয় নাই তাদের মধ্যে। ব্রডার সিটিজেনদের মধ্যে যে শিক্ষকরা বলেছে তার বাচ্চাদেরকে চলে যাও, যে মা বলেছে চলে যাও, একটা আমার বাচ্চা মরে গেছে, আমার আরো 10টা বাচ্চা হয়ে গেছে। এই যে জিনিসটা, আমি একটি আগেন আমি বলছি, জাহাঙ্গীর ইউনিভার্সিটির আরেকটি মেয়ে, আমি বলতে নামটা মনে নেই আমার, শাড়ি পরা অবস্থায়, আমি ও যখন সাক্ষাৎকার দিল প্রথম ডয়চে বেলেতে, আমি নিজে চরমভাবে আতঙ্কিত হয়ে গেছিলাম যে ওর কি হয়। পরে আই কেপ্ট অন ফোনিং মাই জুনিয়র ফ্রেন্ডস ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যারা ফ্যাকাল্টি মেম্বার, টিচার ওখানে, যে এই মেয়েটার নাম কি, এই মেয়েটা ভালো আছে কিনা, বাসা যেতে পেরেছে কিনা। বাট লুক এট হার, সে আবার গতকালকে এসছে ডয়চে বেলেতে না হোয়াট এভার আল জাজিরাতে, দেখলাম শি ইজ সো কম্পোজ, ওয়েল ড্রেসড, কত সুন্দরভাবে কথা বললো। তো এই যে আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল হ্যান্ডেল করা, ক্রস বর্ডার জব হ্যান্ডেল করা, টেসলায় কাজ করে একটা বাচ্চা, হি ইজ এন ইঞ্জিনিয়ার, ওর যে পোস্টিং ইন সোশ্যাল মিডিয়া, মানে চিন্তা করতে পারা যায় না। যে আমি ভাবছিলাম ওকে ফোন করব মেসেঞ্জারে যে বাবা আর ইউ ওকে, এরকম। এই শক্তিকে আমাদের রাইট স্ট্রিমে ধাবমান করতে হবে। অনেক ধন্যবাদ। আপনি কিছু যোগ করতে চান? কথা বলবো, বাংলাদেশ জাতির এই নবযাত্রা, আমি বলবো নবযাত্রাকে ফিলোসোফাইজ করা, দর্শনটাকে সামনে আনা অত্যন্ত জরুরি। কারণ আমরা কিন্তু এর আগে অনেক সুযোগ পেয়েছি, কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি লক্ষ্য স্থির না করার কারণে। সেজন্য আমি ইশতেহারের কথা বলছি, খুব জোর দিয়ে বলছি যে ইশতেহারটা খুব জরুরি দরকার, সবার সকল পক্ষকে ডেকে যে এই জিনিসগুলো বাংলাদেশ রাষ্ট্রের জন্য জরুরি ভিত্তিতে দরকার। তার ভিত্তিতে নির্বাচন হবে। নির্বাচন মানে কেবল দল বদল নয়, বরং সেখানে যেন সম্পূর্ণ জিনিসগুলো আসে। নতুন রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সংস্কার কি করে হবে, প্রশাসন কীরকম হবে, বিচার, এগুলো আমরা হয়তো আলোচনা করব। আমার মনে হয় আমি আপনার নির্বাচনটা তড়িঘড়ি করেই যে আপনি একটা ক্ষমতা দিয়ে দিলেন সেরকম অবস্থা কিন্তু এখন নাই। আপনাকে জাতির আকাঙ্ক্ষা বুঝতে হবে এবং লক্ষ লক্ষ তরুণ, কোটি কোটি মানুষ যে আসছে তাদের ভাষাটা বুঝতে হবে, যেটা আমি মনে করি সরকার বুঝতে পারেনি বলে তাদেরকে রাজাকার আখ্যায়িত করেছিল, যেটা ছিল ইতিহাসের একটা মর্মান্তিক, আমি বলবো ব্লান্ডার। যে একটা কথা, একটা শব্দ কি ভয়ঙ্কর স্পার্ক করতে পারে এন্টায়ার তরুণ সমাজের প্রতি, সেই জিনিসটা আমার মনে হয় যে খেয়াল করা দরকার। তারপরে হলো আপনার, আমি শেষ করব এই কথা বলে যে আমাদের এই সামনে দারুণ একটা অপরচুনিটি, সেই অপরচুনিটিকে ব্যবহার করার জন্য নতুন করে রাষ্ট্র বিন্যাস করার ঐতিহাসিক সুযোগ, এবং সেজন্য সবার নিবেদিত প্রাণ অংশগ্রহণ দরকার, যাতে বাংলাদেশ
আমাদের জন্য একটা লিভেবল, আমার পরবর্তী প্রজন্মের জন্য লিভেবল একটা বাংলাদেশ বলা হতো যে সবচেয়ে আধুনিক রাষ্ট্র হওয়ার কথা, যেহেতু মুক্তিযুদ্ধ এখানে হয়েছে, সেই যাত্রাটা যেন আমরা করতে পারি, সেই প্রত্যাশা আমি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে আপনি যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস্টার আব্দুল হক এবং মিস্টার মামুন রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়। কিন্তু সেই 71-এর 16ই ডিসেম্বর থেকে 5ই অগস্ট পর্যন্ত, বা আরও যদি 36 দিন আগে যাই 5ই অগস্টের, সেই সময়টা পর্যন্ত বাংলাদেশের মানুষ কাগজে কলমে স্বাধীন হচ্ছে, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ সে উপভোগ করেনি। এমন সময় বাংলাদেশের মানুষের যায়নি যখন তার মধ্যে ভয় ছিল না। বাংলাদেশ সুযোগ পেয়েছে একাধিকবার, 90-তে একটা সুযোগ পেয়েছে, 2007-এ আরেকটা সুযোগ পেয়েছে, সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। কিন্তু বাংলাদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা সেটা সম্ভবত 5ই অগস্ট হয়েছে, এবং তার আগের এই 36 দিনের যে সংগ্রাম আন্দোলন, তার মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হয়েছে যে বাংলাদেশের মানুষের আসলে ভয় কেটে গেছে। ভয়ের যে আবহ এবং সংস্কৃতি তৈরি করা হচ্ছিল সেটা আর নেই। এটা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এবং বড় বিজয়। আজকে একটা নতুন সরকার গঠিত হবে। আমরা আশা করব, আমার অতিথিরা বলছিলেন যে একটা সৎ এবং দক্ষ এবং অবশ্যই দেশপ্রেমিক মানুষদের নিয়ে, স্বল্প সংখ্যক মানুষকে নিয়ে যেহেতু স্বল্প সময়ের জন্য সরকার গঠিত হবে, সেরকম মানুষ নিয়ে যেন সরকারটা গঠিত হয়। সরকারের সামনে অনেক কাজ, ওনারা বলেছেন, চ্যালেঞ্জেস কি সেটাও বলেছেন, কিন্তু মূল লক্ষ্য বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশটাকে গণতান্ত্রিক করতে হবে, মানুষের অধিকার সুপ্রতিষ্ঠা করতে হবে। সেটা শ্রম অধিকার বলি, ভোটের অধিকার বলি, অন্য যে কোনো অধিকার বলি, সেই অধিকারগুলো সুপ্রতিষ্ঠা করতে হবে এবং তার জন্য ভালো নির্বাচনের আয়োজন করতে হবে। এবং ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কেমন হবে, সরকার ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, অন্যান্য বিষয়গুলো, অর্থনৈতিক ক্ষেত্র সহ অন্যান্য খাত তো আছেই, সেখানে বাংলাদেশ কীভাবে চলবে সেটার একটা ফ্রেমওয়ার্ক এই সময়কালের মধ্যে দাঁড় করাতে হবে। এবং সেই বাংলাদেশে যেন আইনের শাসন থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, এবং যে প্রতিষ্ঠানগুলোকে গত কয়েক বছরে ধ্বংস করে ফেলা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, শক্তিশালী করা, এবং তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, অন্য কারো মুখের দিকে বা চোখের দিকে তাকে যেন তাদের কাজ না করতে হয়। এগুলোই হচ্ছে বাংলাদেশের সামনে এখন প্রধান করণীয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।